সেই দিনগুলোর কথা মনে আছে, যখন একটা টোল খাওয়া টিনের ভেপু আর কয়েকটা শুকনো নাটা ফল ছিল মহামূল্যবান সম্পত্তি? এই গল্প অপু আর দুর্গার দুই ভাই বোনের সেই মিষ্টি শৈশবের, যেখানে আনন্দ কুড়িয়ে পাওয়া যেত মাটির মতোই সহজভাবে। ম্যাজিক সারপ্রাইজ এফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজ আমরা শুনব অমর কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের পাঁচালী থেকে নেওয়া একটি অসাধারণ অংশ। গল্প মাটির ভেপু। সকালবেলা ৮টা কি ৯টা, হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে। তাহার একটা ছোট টিনের বাক্স আছে, সেটার ডালা ভাঙা। বাক্সের সমুদয় সম্পত্তি সে উপুর করিয়া মেঝেতে ঢালিয়েছে। একটা রং ওঠা কাঠের ঘোড়া, ৪ পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেপুবাসি, গোটাকতক কড়ি। এগুলি সে মায়ের অজ্ঞাতসারে লক্ষ্মীর পূজার কড়ির ছুপড়ি হইতে খুলিয়া লইয়াছিল। ও পাশে কেউ টের পায় এই ভয়ে সর্বদা লুকিয়ে রাখে। একটা ২ পয়সা দামের পিস্তল, কতকগুলো শুকনো নাটা ফল। দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথাও হইতে অনেকগুলি কুড়াইয়া আনিয়াছিল, কিছু তাহাকে দিয়াছে, কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়াছে। খানঘত খাপড়ার কুচি, গঙ্গা যমুনা খেলিতে এই খাপড়াগুলির লক্ষ্য অব্যর্থ বলিয়ে বিশ্বাস হওয়ায় সেইগুলি সযত্নে বাক্সে রাখিয়া দিয়াছে। এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি। এতগুলি জিনিসের মধ্যে সবে সে টিনের বাঁশিটা কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে একপাশে রাখিয়া দিয়েছে। কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হইয়া গিয়েছে, সেটিও একপাশে পিঞ্জরাপুলে আসামির ন্যায় পড়িয়াছে। বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপড়াগুলিকে হাতে লইয়া মনে মনে দাওয়ার ওপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করিয়া চোখ বুজিয়া খাপড়া ছুঁয়ে দেখিতেছে তাক ঠিক হইতেছে কিনা। এমন সময় তাহার দিদি দুর্গা উঠোনের কাঁঠালতলা থেকে ডাকিল, অপু, ও অপু। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এইমাত্র আসিল। তাহার স্বর একটু শর্ততা মিশ্রিত। মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর ছুপড়ির পড়িগুলি তাড়াতাড়ি লুকিয়ে ফেলিল। পরে বলিল, কিরে দিদি? দুর্গা হাত নাড়িয়ে ডাকিল, আয় এদিকে শোন। দুর্গার বয়স ১০-১১ বৎসর হইল, গড়ন পাতলা পাতলা, রং অপুর মতো অতটা ফর্সা নয়, একটু চাপা, হাতে কাঁচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ, বাতাসে উড়িতেছে। মুখের গড়ন মন্দ নয়, অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর। অপু রোয়াক হইতে নামিয়া কাছে গেল, বলিল, কে রে? দুর্গার হাতে একটা নারিকেলের মালা, সেটা সে নিচু করিয়া দেখাইল। কতকগুলি কচি আম কাটা। সুর নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো? অপু ঘাড় নাড়িয়ে বলিল, হুম। দুর্গা চুপি চুপি বলিল, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস, আমের কুশি জারাব। অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল, কোথায় পেলি রে দিদি? দুর্গা বলিল, পটলিদের বাগানে সিন্দুর কৌটোর তলায় পড়েছিল, আন্দি কি একটু নুন আর তেল? অপু দিদির দিকে চাহিয়া বলিল, তেলের ভার ছুলে মা মারবে যে, আমার কাপড় যে বাসি। তুই যা না শিগগিরি করে, মার আসতে এখন ঢের দেনি, খার কাঁচতে গিছে, শিগগিরি যা। অপু বলিল, নারকোলের মালাটা আমায় দে, ওতে ঢেলে নিয়ে আসব, তুই খিড়কি দরে গিয়ে দেখ মা আসছে কিনা। দুর্গা নিম্নস্বরে বলিল, তেল টেল যেন মেঝেতে ঢালিস নে, সাবধানে নিবি, নইলে মা টের পাবে। তুই তো একটা হাবা ছেলে। অপু বাড়ি মধ্য হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়ে মাখিল, বলিল, নে হাত পাত। তুই অতগুলো খাবি দিদি? অতগুলি বুঝি হলো? এই তো ভারী বেশি। যা, আচ্ছা নে আর ২খানা। বাহ, দেখতে বেশ হয়েছে রে, একটা লঙ্কা আনতে পারিস? আর একখানা দেব তাহলে। লঙ্কা কি করে পারব দিদি, মা যে তক্তার ওপর রেখে দেয়, আমি যে নাগাল পাই না। তবে থাকগে যাক, আবার ওবেলা আনবো এখন। পটলিদের ডোবার ধারে আম গাছটায় গুটি যা ধরেছে, দুপুরের রোদে তলায় ঝরে পড়ে। দুর্গাদের বাড়ির চারিদিকেই জঙ্গল। হরিহর রায়ের জ্ঞাতিভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বছর মারা গিয়াছেন, তাহার স্ত্রী পুত্রকন্যা লইয়া নিজ পিত্রালয় বাস করিতেছেন। কাজেই এই পাশের ভিটাও জঙ্গল আবৃত হইয়া পড়িয়া আছে। নিকটে আর কোনো লোকের বাড়ি নাই। ৫ মিনিটের পথ গেলে তবে ভুবন মুখুর্জির বাড়ি। হরিহরের বাড়িটাও অনেক দিন হইয়া গেল মেরামত হয় নাই। সম্মুখের দিকের রোয়াক ভাঙা, ফাটলে বন বিচুটির আর কালমেঘ গাছের গন গজাইয়াছে।
নারিকেলের দড়ি দিয়া গড়াদের সঙ্গে বাঁধা আছে। খিড়কি দোর ঝন্নাত করিয়া খুলিবার শব্দ হইল, এবং একটু পরেই সর্বজয়ার গলা শোনা গেল, দুর্গা, ও দুর্গা। দুর্গা বলিল, মা ডাকছে, যা দেখে আয়, ওখানা খেয়ে যা, মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে, মুছে ফেল। মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নাই, মুখ ভর্তি। সে তাড়াতাড়ি জারানো আমের চাকলাগুলি খাইতে লাগিল। পরে এখনও অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলি গোগ্রাসে গিলেতে লাগিল। অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল, কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নাই। খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতনতা সূচক হাসি হাসিল। দুর্গা খালি মালাটা এক টান মারিয়া ভেরেন্ডা কচার বেড়া পার করিয়া নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছুড়িয়া দিল। ভাইয়ের দিকে চাহিয়া বলিল, মুখটা মুছে ফেল না বাদর, নুন লেগে রয়েছে যে। পরে দুর্গার নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল, কি মা, কোথায় বেরোনো হয়েছিল শুনি? একলা নিজে কত দিকে যাব? সকাল থেকে খাড় কেচের গা গতর ব্যথা হয়ে গেল, একটুখানি কুটো গাছটা ভেঙে দুখানা করা নেই, কেবল পাড়ায় পাড়ায় টোটো টোকলা সেদে বেড়াচ্ছেন। সে বাদর কোথায়? অপু আসিয়া বলিল, মা, খিদে পেয়েছে। রোসো রোসো, একটুখানি দাঁড়াও বাপু, একটুখানি হাফ জিরোতে দাও। তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফরমাজ। ও দুগ্গা, দেখো তো বাছুরটা হাঁক পাচ্ছে কেন? খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বটি পাতিয়া শশা কাটিতে বসিল। অপু কাছে বসিয়া পড়িয়া বলিল, আর একটু আটা বের করো না মা, মুখে বড্ড লাগে। দুর্গা নিজের ভাগ হাত পাতিয়ে লইয়া সংকুচিত সুরে বলিল, চাল ভাজা আর নেই মা। অপু খাইতে খাইতে বলিল, উফ, চিবনও যায় না, আম খেয়ে দাঁত টক করে। দুর্গার ভ্রুকুটি মিশ্রিত চোখটে পায় বাধা পাইয়া তাহার কথা অর্ধপথেই বন্ধ হইয়া গেল। তার মা জিজ্ঞাসা করিল, আম কোথায় পেলি? সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে চাহিল। সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল, তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি? দুর্গা বিপন্ন মুখে বলিল, ওকে জিজ্ঞেস করো না, আমি এই তো এখন কাঁঠাল তলায় দাগিয়ে। তুমি যখন ডাকলে তখন তো। স্বর্ণ গোয়ালিনী গায়ে দুহিতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল। তাহার মা বলিল, যা, বাছুরটা ধর্গে যা। ডেকে সারা হলো, কমলে বাছুর, ও শোন্য, এত গেলা করে এলে কি বাঁচে? একটু সকাল করে না এলে এই তেতপ্পর পর্যন্ত বাছুর মাথা। দিদির পিছনে পিছনে অপুও দুধ দোয়া দেখিতে গেল। সে বাহির উঠানে পা গিতেই দুর্গা হাতার পিঠে দুম করিয়া নির্ঘাত এক কিল বসাইয়া দিয়া কহিল, লক্ষ্মী ছাটা বাঁদর। পরে মুখ ভেঙাইয়া কহিল, আম খেয়ে দাঁত টক্কে গিয়েছে, আবার কোনোদিন আম যাব খেয়েও ছাই দেব। এই ওবেলায় পটলিদের কাকুরির তলির আম কুড়িয়ে এনে জাড়াবো, এত বড় বড় গুঁটি হয়েছে, মিষ্টি যেন গুড়। দেব তোমায়, খেও এখন, হাবা একটা কোথাকার, যদি এতটুকু বুদ্ধি থাকে। দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল। সে আজকাল গ্রামের অন্নদা রায়ের বাটিতে গোমস্তার কাজ করে। জিজ্ঞাসা করিল, অপুকে দেখছি নে? সর্বজয়া বলিল, অপু তো ঘরে ঘুমোচ্ছে। দুগ্গা পুঝি, সে খেয়ে বেরিয়েছি, সেই বাড়ি থাকে কখন? দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক, আবার সেই খিদে পেলে তবে আসবে। কোথায় কার বাগানে, কার আমতলায় জামতলায় ঘুরছে এই চৈত্রি মাসের রোদ্দুরে। ফের দেখলে এই জ্বরে পড়ল বলে। অত বড় মেয়ে, বলে বোঝাবো কত, কথা শোনেই না, কানে নেয়। একটু পরে হরিহর খাইতে বসিয়া বলিল, আজ 10 ঘড়ায় তাগাদার জন্যে গেছে বুঝলে, একজন লোক, খুব মতবার, 5টা 6টা গোলা বাড়িতে, বেশ পয়সাওয়ালা লোক। আমায় দেখে দণ্ডবাদ করে বললে, দাদা ঠাকুর, আমায় চিনতে পাচ্ছেন? আমি বললাম, না বাপু, আমি তো কই। বললে, আপনার কর্তা থাকতে তখন তখন পুজো আচ্চায় সবসময়ই তিনি আসতেন, পায়ের ধুলো দিতেন। আপনারা আমাদের গুরুতুল্য লোক, এবার আমরা বাড়ি শুদ্ধ মন্তর নেব ভাবছি। তা আপনি যদি আজ্ঞে করেন তবে ভরসা করে বলি, আপনি কেন মন্তরটা দেন না? তা আমি তাদের বলেছি, আজ আর কোনো কথা বলবো না, ঘুরে এসে 2-1 দিনে, বুঝলে? সর্বজয়া ডালের বাটি হাতে দাঁড়াইয়াছিল, বাটি মেঝেতে নামাইয়া সামনে বসিয়া পড়িল। বলিল, হ্যাঁ গো, তা মন্দ কি, দাও না ওদের মন্তর, কি জাত? হরিহর সুর নামাইয়া বলিল, বলো না কাউকে। সদ্গোপ, তোমার আবার গল্প করে বেড়ানো স্বভাব। আমি আবার কাকে বলতে যাব? তা হোক গে সদ্গোপ, দাও গিয়ে দিয়ে। এই কষ্ট যাচ্ছ, ওই রায়বাড়ির 8টা টাকা ভরসা, তাও 2-3 মাস অন্তর তবে দেয়, আর এদিকে রাজ্যের দেনা। কাল ঘাটের পথে সেজ ঠাকুরুন বললে, বৌমা, আমি বন্ধক ছাড়া টাকা ধার দিই না, তবে তুমি অনেক করে বললে বলে দিলাম। আজ 5 মাস হয়ে গেল, টাকা আর রাখতে পারবো না। এদিকে রাধা বৈষ্ণবের বউ তো ছিঁড়ে খাচ্ছে, দুবেলা তারা আরম্ভ করেছে।
ছেলেটার কাপড় নেই, 2-3 জায়গায় সেলাই। বাছা আমার তাই পরে হাসি মুখের নিচে নেচে বেড়ায়। আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়েই যাই। আর একটা কথা ওরা বলছিল বুঝলে, বলছিল গাঁয়ে তো বামুন নেই, আপনি যদি এই গাঁয়ে উঠে আসেন তবে জায়গা জমি দিয়ে বাস করাই। গায়ে একঘর বামুন বাস করানো আমাদের বড্ড ইচ্ছে। তা কিছু ধানের জমি টমি দিতেও রাজি। পয়সার তো অভাব নেই, আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা। ভদ্রলোকেরই হয়ে পড়েছে হা ভাত জোভাত। আগ্রহে সর্বজয়া কথা বন্ধ হইবার উপক্রম হইয়াছিল। এক্ষুনি তা তুমি রাজি হলে না কেন? বললেই হতো যে আচ্ছা আমরা আসব। ওরকম একটা বড় মানুষের আশ্রয় এ গায়ে তোমার আছে কি? শুধু ভিটে কামড়ে পড়ে থাকা। হরিহর হাসিয়া বলিল, পাগল, তখনই কি রাজি হতে আছে? ছোট লোক, ভাববে ঠাকুরের হাড়ি দেখছি শিকে উঠেছে। হুঁ, ওতে খেলো হলে যেতে হয় তা নয়। দেখি একবার চুপি চুপি মজুমদার মহাশয়ের সঙ্গে পরামর্শ করে। আর এখন ওঠ বললেই কি ওঠা চলে? সব বেটা এসে বলবে টাকা দাও, নইলে যেতে দেব না। দেখি পরামর্শ করে কি রকম দাঁড়ায়। এই সময় দুর্গা কোথা হইতে পা টিপিয়া টিপিয়া আসিয়া বাহিরের দুয়ারের আড়াল হইতে সতর্কতার সহিত একবার উঁকি মারিল, এবং অপরপক্ষ সম্পূর্ণ সজাগ দেখিয়া ওদিকে পাঁচিলের পাশ বাহিয়া বাহির বাটির রোঁয়াকে উঠিল। দালানের দুয়ার আস্তে আস্তে ঠেলিয়া দেখিল উহা বন্ধ আছে। এদিকে রোঁয়াকে দাঁড়ানো অসম্ভব, রৌদ্রের তাপে পা পুড়িয়া যায়। কাজেই সেই স্থান হইতে নামিয়া গিয়া উঠানের কাঁঠালতলায় দাঁড়াইল। রৌদ্রে ভেরাইয়া তাহার মুখ রাঙা হইয়া উঠিয়াছে। আঁচলের খুঁটে কি কতগুলো যত্ন করিয়া বাঁধা। সে এসেছিল এই জন্যে যে যদি বাহিরের দুয়ার খোলা পায় এবং মা ঘুমাইয়া থাকে তাহলে ঘরের মধ্যে চুপি চুপি ঢুকিয়া একটু শুইয়া লইবে। কিন্তু বাবার বিশেষত মায়ের সামনে সম্মুখ দুয়ার দিয়ে বাড়ি ঢুকিতে তাহার সাহস হইল না। উঠানে নামিয়া সে কাঁঠালতলায় দাঁড়াইয়া কি করিবে ঠিক না করিয়া নিরুৎসাহভাবে এদিক ওদিক চাহিতে লাগিল। পরে সেখানে বসিয়া পড়িয়া আঁচলের খোট খুলিয়া কতগুলো শুকনো রড়া ফলের বিচি বাহির করিল। খানিকক্ষণ চাহিয়া থাকিয়া সে আপন মনে সেগুলি গুনিতে আরম্ভ করিল। 1, 2, 3, 4, 26টা হইল। পরে সে 2-3টে করিয়া বিচি হাতের উল্টা পিঠে বসাইয়া উঁচু করিয়া ছুঁড়িয়া দিয়া পরে হাতের সোজা পিঠ পাতিয়ে ধরিতে লাগিল। মনে মনে বলিতে লাগিল, অপুকে এইগুলো দেব, আর এইগুলো পুতুলের বাক্সে রেখে দেব। কেমন বিচিগুলো তেল চুকচুক করছে, আজই গাছ থেকে পড়েছে, ভাগ্যে সাগে গেলাম, নইলে সব গরুতে খেয়ে ফেলে দিত। ওদের রাঙি গাইটা একেবারে রাক্ষস, সব জায়গায় যাবে। সেবার কতগুলো এনেছিলাম, আর এইগুলো নিয়ে অনেকগুলো হলো। সে খেলা বন্ধ করিয়া সমস্ত বিচি আবার সযত্নে আঁচলের খুঁটে বাঁধিল। পরে হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুলগুলি বাতাসে উড়াইতে উড়াইতে মহা খুশির সহিত পুনরায় সোজা বাটির বাহির হইয়া গেল। এই ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি পথের পাঁচালী থেকে নেওয়া আমাটির ভেপু। আশা করি অপু আর দুর্গার শৈশবের এই ছোট্ট মুহূর্তটি আপনাদের ভালো লেগেছে। এই রকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ম্যাজিক সারপ্রাইজ এফএক্স সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। গল্পটি আপনার কেমন লাগলো তা আমাদের জানাতে লাইক ও কমেন্ট করুন এবং আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করে এই নস্টালজিক মুহূর্তের ভাগিদার হন। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ।